যদি দেখেন কোনো বিবাহিত দম্পতি একসঙ্গে অনেক বছর আছে আর তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তখন হয়তো ভাবতে পারেন তারা কত সৌভাগ্যবান। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের সংসার জীবনে অনেক আপোস করেছে। তারা একে অপরের ভুলকে উপেক্ষা করেছে। ছোট ছোট ভুলগুলোকে উপেক্ষা করে যদি সংসার জীবনে মানিয়ে নিতে পারেন, তাহলে সংসার জীবনে সুখে থাকা কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি, মেয়ের জন্য এখন নাস্তা রেডি করছি। তো কিছুদিন ধরে আমার আম্মা জান সকালের নাস্তায় শুধু ডিম পোচ আর পরোটা খেয়ে চলছে। বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ করে সেটা যদি রেডি করে সামনে দেওয়া হয়, তাহলে কিন্তু খাবার নিয়ে খুব একটা ঝামেলা করে না। ও যেহেতু খুব পছন্দ করে পরোটা আর ডিম পোচ খাচ্ছিল, আমিও সেইভাবে ওকে রেগুলার ডিম পোচ আর পরোটা দিয়ে যাচ্ছিলাম। তো কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সেই পরোটা আর ডিম পোচে একটু অভক্তি এসেছে। তো রুচির পরিবর্তন করতে তার আরও একটা পছন্দের খাবার নুডলস রান্না করে দিচ্ছি। আমার মনে হয় এখনকার প্রত্যেকটা বাচ্চা পেটের থেকে বের হয়ে নুডলস খাওয়া শিখে যায়। আজকে কিন্তু আমার আম্মা জান খেতে একেবারেই সময় নেয়নি। বেশ অনেকদিন পর যেহেতু নুডলস দিয়েছি, খুব মজা করে খেয়ে নিয়েছে। রেগুলারভাবে যখন একই খাবার বারবার দিচ্ছিলাম, তখন আমি মনে মনে নিজেও ভাবছিলাম কবে যেন এটা ওর খাবারের সিলেবাস থেকে একেবারে পুরোপুরি আউট করে দেয়। বড়দেরই একই খাবার বারবার খেতে ভালো লাগে না, সেখানে সে তো বাচ্চা মানুষ। তো যাই হোক, মেয়েকে খুব তাড়াতাড়ি খাওয়াতে পেরেছি, এখন ঘরের কাজে হাত দিচ্ছি। গত কয়েকটা দিন আমি আসলে সেইভাবে কোনো ভিডিও দিতে পারিনি, আসলে এত বেশি প্রেশারের ভেতর দিয়ে যাচ্ছি। পেজে যেহেতু পাটালি গুড়ের উপর স্টক ক্লিয়ারেন্স দিয়েছি, সংসারের কাজ, বিজনেসের প্রেশার সবকিছু মিলে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। বিজনেসের সমস্ত কাজ সাফানের বাবার মাথায় ঢেলে দিয়ে আমি হঠাৎ করে 2 দিন গিয়ে বাবার বাড়ি থেকে এসেছি। হঠাৎ করে কোনো জায়গায় ঘুরতে গেলে বাসায় ফিরে কিন্তু অনেক কাজ জমে যায়। আমার বাসায় কাজের সাথে সাথে জমে গেছে ধুলা। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই হয়তো বা অনেক বেশি দামি নয়, কিন্তু আমার কাছে এগুলো মহামূল্যবান। আমার কাছে মনে হয় সংসার জীবনটা একটা মায়ার সমুদ্র। এখানে যদি একবার তলিয়ে যাওয়া হয়, তাহলে এক জীবনে বেঁচে থাকতে আর কুল কেনারা খুঁজে পাওয়া সম্ভব না। বেশিরভাগ সংসার জীবনই শুরু হয় 2টা প্লেট আর বাটি নিয়ে, তারপর শুরু হয় সেই অনন্ত যাত্রা যেটার কোনো শেষ নেই। যতবার ভাববেন এই তো বুঝি শেষ হয়ে গেল, তত বেশি আষ্টে পৃষ্ঠে যাবেন এই সংসারের মাঝে। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে তুমি কি করতে সব থেকে বেশি পছন্দ করো, আমি এক বাক্যে উত্তর দেব, গুছিয়ে সংসার করতে। আমার ছোট্ট সাজানো গোছানো সংসার, যেখানে অর্থের কমতি থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। আমার সংসারের ছোটখাটো প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অসম্ভব মায়া রয়েছে। মাঝে মাঝে চিন্তা করি আমি যখন বুড়ো হয়ে যাব, তখন শখ করে কিনে আনা আমার এই জিনিসগুলোর কি হবে। আমার পরবর্তী প্রজন্ম কি বুঝতে পারবে যে এগুলো আমি কত যত্ন করে শখ থেকে কিনেছি? তারা কি এগুলোর যত্ন করবে? হয়তো বা যত্নও করবে না, বুঝবেও না। কারণ একজনের জিনিস কখনোই অন্যজন কদর করে না। আবার না চাইতে অনেক জিনিস পেয়ে গেলে আমরা কিন্তু সেই জিনিসেরও কদর করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িদের কেনা জিনিসগুলো ছেলের বউদের কাছে ব্যাকডেটেড মনে হয়, অথচ সংসারের প্রত্যেকটা জিনিস সেই মানুষটা কত যত্ন করে আগলে রেখেছিল। ভবিষ্যতে আপনি বা আমি যখন সেই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবো, তখন এই জিনিসগুলো তাদের কাছে এমনই মূল্যহীন মনে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে একটা বস্তাবন্দি ভালোবাসাকে উন্মুক্ত করে দিচ্ছি। এই যে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এটা এসেছে আমার চ্যানেলের একজন সাধারণ ভিউয়ার্স আপুর কাছ থেকে। যদিও সে চ্যানেলের সাধারণ দর্শক, মানে সে কোনো ব্লগার নয়, কিন্তু আমার কাছে একজন অসাধারণ মানুষ।
আমার চ্যানেলে থাকা ইউটিউবার আপুরা আমাকে যে কত ভালোবাসে এটা কিন্তু এতদিনে আমি বুঝে গিয়েছি। কিন্তু স্বার্থহীনভাবে যে সব আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসেন, আসলে আমি নিজে কল্পনাও করতে পারিনি। তো এই জিনিসগুলো এসেছে আমার প্রিয় রীতা আপুর কাছ থেকে। অনেক আগে থেকেই নাকি আপু আমার ভিডিওগুলো দেখতেন, কিন্তু আমি বিজনেস শুরু করার পর আপুর সঙ্গে আমার যোগাযোগ হয়, কারণ আমার পেজ থেকে সে অনেকবার ঘি নিয়েছেন, গুড় নিয়েছেন। তো সেভাবে আপুর সঙ্গে কথা হতো। রীতা আপুর সঙ্গে যখন আমি কথা বলি আমার কাছে মনে হয় না যে এই মানুষটা আমাকে কখনো দেখেনি বা আপুকে আমি কখনো দেখিনি, এত আপন মনে হয়। তো এর মধ্যে আপু কিন্তু এই পাগলামিটা করে ফেলেছে। আমি আপুকে বারবার নিষেধ করছিলাম যে আপু এরকম কোনো কিচ্ছু করো না, কিন্তু কে শোনে কার কথা, সে তার আম্মা জানকে গিফট পাঠাবে। তো বড় বোন যেহেতু খুব একটা তর্কও করতে পারিনি, তো সে আম্মা জানের জন্য অনেকগুলো গেঞ্জি পাঠিয়েছে, সাথে সাফানের বাবার জন্যও টি শার্ট পাঠিয়েছে। এখানের প্রত্যেকটা জিনিস আমাদের কাছে যে কতটা দামি, কতটা ওজনের, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো রীতা আপু, তোমাকে কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো এই ছোট্ট বোনটার জন্য সব সময় দোয়া রাখবে। আমি যেন তোমাদের এই ভালোবাসাটা সব সময় ধরে রাখতে পারি। আর এইদিকে দেখেন ভদ্রমহিলা ট্যাগটাও খোলার কোনো টাইম দেয়নি, ওগুলো পরেই খেলা শুরু করেছে। আসলে স্বার্থহীন সম্পর্কগুলো সবসময় সুন্দর, সবসময় সম্মানের। আমার গত ভিডিও দেখে অনেক আপুরা বলেছিলেন যে শিশির আপু তুমি আসলেই অনেক ভাগ্যবান, আসলে ভাগ্যবান না হলে কারো ভালোবাসা পাওয়া যায় না। আমিও আপুদের সাথে একমত, সত্যিই আমি সৌভাগ্যবান, সত্যিই আমি ভাগ্যবতী। কারণ ইউটিউবের মতো একটা পাবলিক প্ল্যাটফর্ম যেটা কিনা অথই সমুদ্র, সেই সমুদ্রে আমার মতো ছোট্ট একজন মানুষ যে কিনা অনেক অনেক মানুষের স্বার্থহীন ভালোবাসা পেয়েছি, এটা আসলে আমার মতো ছোট্ট একজন মানুষের কাছে এক জীবনের প্রাপ্তি। আসলে খুব বেশি ভাগ্যবান না হলে এই ভালোবাসাগুলো পাওয়া যায় না। তো যাই হোক, 2 দিন তো বাবার বাড়ি ঘুরে এসেছি। বাসায় এসে সাফানের বাবা বলছে তোমার জন্য অনেক বড় একটা গিফট আছে। তো ভাবলাম ফেব্রুয়ারি মাস, এই লোক মনে হয় আসলে কোনো কিছু সারপ্রাইজ দেবে আমাকে। তো প্যাকেটটা খুলছে আর সে আমাকে বলছে তুমি ভিডিও করতে থাকো, রোজার মধ্যে রান্না নিয়ে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করে ফেলেছি। তো প্যাকেটটা খুলতে খুলতে ভিতর থেকে গন্ধ বেরোচ্ছিল আর বুঝতে পারছিলাম এটার ভিতর থেকে শুটকি মাছ বের হয়ে আসবে। চকলেট ডে, রোজ ডে, কত ডে যাচ্ছে আর আমার শখের বেটা কি কাজটা করলো দেখেন, 1 বস্তা শুটকি মাছ ধরিয়ে দিল। তো সে এটা খুলতে খুলতে বলছিল শিশির তুমি যে শুধুমাত্র সংসারী তা কিন্তু না, আমিও কিন্তু কম সংসারী না। এই যে দেখো তোমার পছন্দের শুটকি মাছগুলো সেই কক্সবাজার থেকে নিয়ে এসেছি। আসলে রোজার মধ্যে আমার বাসায় খুব একটা সবজির তরকারি খাওয়া হয় না, দেখাচ্ছে যে ভুনা, ভর্তা এই টাইপ জিনিসই বেশি খাওয়া হয়। তো সেটা চিন্তা করে সে এতগুলো শুটকি নিয়ে এসেছে। তো সে বলছে রোজা থেকে ব্রেনের উপর এত চাপ নেওয়ার দরকার নাই, যেদিনই রান্নার জোড়া না মিলাতে পারবে সেই দিনই শুটকি রান্না করে ফেলবে, কারণ আমাদের বাসার সবাই আমরা খুব শুটকি পছন্দ করি। প্রতিবার যখন কক্সবাজার যাওয়া হয় দেখাচ্ছে যে অনেকটা পরিমাণ শুটকি মাছ সাথে নিয়ে আসি। তো এইবার তো আর যাওয়া হলো না, তো এবার আর শুটকি মাছ আনাও হয়নি, ফ্রিজের শুটকিগুলো শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে কাচকি শুটকি ছিল, ছোট্ট ছোট্ট চিংড়ি শুটকি আর লইট্টা শুটকি। আমি যেহেতু বর্তমানে এখন খাদ্যদ্রব্য নিয়ে কাজ করছি, প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ এখন আমি খোঁজার চেষ্টা করি। আমার বলা কথাগুলো যারা অভিজ্ঞ আপু ভাইয়া বা আন্টিরা আছেন তারা বাস্তবতার সঙ্গে খুব সুন্দর করে রিলেট করতে পারেন, তাদের কাছে হয়তো বা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু যারা নতুন সংসার জীবন শুরু করেছেন বা খুব একটা অভিজ্ঞ না তাদের হয়তো বা 2-1 কথা কাজে আসে। যেমন শুটকি কেনার ক্ষেত্রে অনেক সময়ই আমরা ঠকে যাই, কক্সবাজার থেকে শুটকি কিনে আনার পরেও অনেক সময় শুটকি ভালো বের হয় না। তো তাদের জন্য বলবো সব সময় লবণ ছাড়া শুটকি কেনার চেষ্টা করবেন, কখনোই জাহাজের শুটকি কিনতে যাবেন না, সব সময় ট্রলারের শুটকিগুলো কেনার চেষ্টা করবেন, কারণ জাহাজ যেহেতু পাড়ে ভিড়তে অনেক দিন সময় লেগে যায়, তো মাছগুলো ভালো রাখার জন্য ওরা কিন্তু কেমিক্যাল ইউজ করে, লবণ দিয়ে থাকে, সেই মাছের স্বাদ কিন্তু ভালো বের হয় না। পোকামাকড় যেন না ধরে সেই জন্য কিন্তু মাঝে মাঝে রাসায়নিক খুব ক্ষতিকর পদার্থ মিশিয়ে থাকে। কিন্তু ট্রলারের যে মাছগুলো থাকে সেইখান থেকে যে শুটকিগুলো দেওয়া হয় সেগুলোতে কিন্তু লবণ দেওয়া হয় না, আর সেই শুটকিগুলো খুব সুন্দর স্বাদের হয়।
তো যেসব আপুরা শুটকি খেতে পছন্দ করেন, শুটকি কেনাকাটার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন শুটকি কিনে ঠকে যাওয়ার চান্স অনেকটাই কম। তো এখন হচ্ছে আমি শুটকিগুলো সংরক্ষণ করে রাখবো। তো ছোট ছোট বা ঝুরি শুটকি যেগুলো থাকে ওগুলো কিন্তু আমি এরকম ছোট্ট ছোট্ট জারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে রেখে দিলে দেখা যাচ্ছে যে শুটকি মাছগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বাহিরে যদি রেখে দেওয়া হয় অনেক সময় পিঁপড়া উঠতে পারে অথবা ফাঙ্গাস আসার একটা সম্ভাবনা থাকে, যদি না সুনির্দিষ্ট সময় পর পর এগুলো আবার রোদে দেওয়া হয়। তো যে লইট্টা শুটকিগুলো এনেছিল, তো এগুলো আমি একেবারে মাথা টাথা ফেলে ছোট ছোট করে কেটে তারপর বক্সে ভরে রাখবো। প্যাকেট সহ রেখে দিলে দেখাচ্ছে যে ফ্রিজেও অনেকটা জায়গা লাগবে, আবার গ্রানটাও নষ্ট হয়ে যেতে পারে। আর যেহেতু সামনে রোজা আসছে, তো ঝটপট যেন বের করেই রান্না করে নিতে পারি, তো সেইভাবে প্রসেসিং করে রাখছি। যদিও দুইজন মিলে কাটাকুটি করেছি, কিন্তু এই মাছগুলো প্রসেস করতে অনেকটা সময় লেগে গেছে। বসে কাজ করার থেকে আমার কাছে দাঁড়িয়ে কাজ করাটা আরাম মনে হয়, কারণ সি সেকশনের পর অনেক সময় বসে থেকে যদি কোনো কাজ করি দেখাচ্ছে যে কোমরটা অনেক ব্যথা করে। কোমরে ব্যথা আমার মনে হয় মেয়েদের একটা জাতীয় সমস্যা। আমার চ্যানেলে এখন প্রায় আপুদেরই একটা কমন প্রশ্ন যে আপু তুমি কেন এত দেরিতে ভিডিও দাও, কেন আগের মতো ভিডিও দাও না। আসলে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলছি। তো প্রথমে ভেবেছিলাম যে 2 দিন পর পর ভিডিও দেব, কিন্তু এখন দেখছি সেই 2 দিন পর পর ভিডিও দেওয়াটাও খুব জুলুমের হয়ে যাচ্ছে। আসলে দূর থেকে একটা জিনিসকে যত সহজ মনে হয়, আসলে কিন্তু বাস্তবে জিনিসটা এতটাও সহজ না। বিজনেসটা যেহেতু আমার নতুন যাত্রা, তো এখানে কিন্তু সত্যি আমার প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। প্রত্যেকটা জিনিস নিজে উৎপাদনে গিয়ে মাঠ পর্যায় থেকে কাজ করে, তো সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেয়া, তো একজন মেয়ে মানুষ হিসেবে কিন্তু সত্যি চ্যালেঞ্জের একটা বিষয়। যেহেতু সংসার আছে, বাচ্চা আছে, একটা মেয়ের জন্য তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা এটা কিন্তু আসলে মুখের কথা নয়। বিজনেসটা যখন শুরু করি তখন শুধুমাত্র আমার ঘি নিয়ে কাজ করারই ইচ্ছে ছিল, কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের কাছ থেকে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি, এখন আসলে আমার অনেক জিনিস নিয়ে কাজ করতে ইচ্ছে করে। আমার পেজের ঘিয়ের উপর, গুড়ের উপর আপুদের এত সুন্দর সুন্দর রিভিউ, তো খুব অল্প পরিমাণ গুঁড়ি মশলাই কিন্তু আমি ভিডিওতে লঞ্চ করেছিলাম। আমি মেইনলি দেখতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে আমি কি পরিমাণ সাড়া পাই। যদি ভালো সাড়া পাই তাহলে আমি এটা বড় পরিসরে শুরু করব। তো গুঁড়ি মশলার উপরও আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স এসেছে, তো আমি কিন্তু এটা আসলে শেষমেশ সেই বড় পরিসরে শুরু করেছি। আমার পেজ থেকে এর মধ্যে যারা গুঁড়ি মশলা নিয়েছেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন। আসলে একটা পেজের জিনিস ভালো না খারাপ সেটা যতক্ষণ পর্যন্ত আপনার হাত পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না। আমার পেজের ঘি আর গুড় আলহামদুলিল্লাহ এত এত মানুষের কাছে পৌঁছেছে, আমার এখন মনে হয় একটু হলেও তাদের বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি। তো নতুন করে যেহেতু গুঁড়ি মশলা লঞ্চ করেছি, এটা সেই প্রসেসিং এ আছে, খুব তাড়াতাড়ি হয়তো বা আবার কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো আপুদের কিন্তু অনেক অনেক প্রি অর্ডার জমে গেছে গুঁড়ি মশলার উপর। তো যেসব আপুরা প্রি অর্ডারে অনেক বেশি পরিমাণ গুঁড়ি মশলা রেখেছেন তাদের জন্য বলবো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে আপনাদের সমস্ত অর্ডারগুলো আমি ক্লিয়ার করে দিতে পারবো। সবসময় একটা কথা বলে আসছি যে একেবারে ফ্রেশ প্রোডাক্টগুলোই আপনাদের জন্য সবসময় প্রোভাইড করি। যদি কোথাও থেকে কিনে এনে সেল দিতে পারতাম তাহলে আসলে এতটা সময় নিতাম না, আপনাদের করা অর্ডারগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দিতে পারতাম। তো জিনিসগুলো প্রসেসিং করতে কিন্তু অর্গানিকভাবে প্রসেসিং করতে একটু টাইম লেগে যায়, এই জন্যই মশলাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে একটু দেরি করছি। যেসব আপুরা গুঁড়ি মশলাটা প্রি অর্ডারে রাখতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। মশলা আসা মাত্রই আমি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো। শুটকি মাছগুলো কেটে নেবার পর ঘরটা আমি নিজে ঝাড়ু দিয়ে দিয়েছি, আর খালাকে বলেছি ঘরটা মুছে ফেলতে, কারণ শুটকি অথবা মাছের ময়লা যেটাই থাকুক সেটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছির একটা প্রভাব দেখা যায়। তো আমার বাসায় কিন্তু এমনিতেই মাছির নাচানাচি অনেক বেশি। তো এখন হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে 2 পদেরই শুটকি রান্না করছি,
কারণ শুটকিগুলো যেহেতু অনেক দূর থেকে এসেছে, তো একটু টেস্ট করে দেখতে চাচ্ছিলাম যে এগুলো আসলেই খেতে মজা হয় কিনা। লইট্টা শুটকিটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েই আমি ভেজে নিয়েছি, আর মাঝের কাঁটাটা ফেলে দিয়েছিলাম। আর যে কাচকি শুটকি, এটা সামান্য একটু তেলে ভেজে নিয়ে তারপর বেগুন আলু দিয়ে রান্না করেছি। তো এখন এই রাইস কুকারটা নিয়ে একটু কথা বলি। আমার আপুরা কিন্তু এই রাইস কুকারটার বিষয়ে অনেক কিছু জানতে চাচ্ছিলেন, এটা ঠিক হলো কিনা। তো এটা কিন্তু 7 দিন পর ঠিক করে নিয়ে এসেছি, কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে যে কুক বাটনে দিলে এটা লাইটটা জ্বলে থাকছে, কিন্তু যখন ওয়ার্মে চলে যাচ্ছে, মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন ওখানে একটা ব্লু লাইট জ্বলার কথা, সেটা কিন্তু আর জ্বলছে না। আসলে ইলেকট্রিক জিনিস নিয়ে ভালো মন্দ বলা কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় কোনো একটা ইলেকট্রনিক্স জিনিস যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা যতবার ঠিক করে নিয়ে আসা হোক না কেন, খুব বেশি দিন সেটার মধ্যে ভালো সার্ভিস আশা করা ঠিক না। আবার ভাগ্যক্রমে কোনো কোনো সময় ইলেকট্রনিক জিনিসগুলো খুব ভালো বের হয়। তো আমার মনে হয় ভাগ্যটাই খারাপ ছিল। তো যাই হোক, এই যে দুপুরের খাবারগুলো কিন্তু রেডি করে দিয়েছি, আর আলহামদুলিল্লাহ শুটকিগুলো সত্যিই ভালো বের হয়েছে আর অনেক মজা হয়েছিল। আসলে জিনিস যদি ভালো না হয় তাহলে মজা করে রান্না করলেও কিন্তু মজা হয় না। তো হাজবেন্ড তো খুব ভালোবেসে অনেকগুলো শুটকি এনে দিয়েছে, আমিও সেই ভালোবাসার ফায়দা নিতে শুধু শুটকি রান্না করে রেখেছিলাম। তো সাফানের বাবা বলছিল, শিশির তুমি একদিনে এই 2 রকম শুটকি রান্না করে রেখেছো। তো তাকে বলছিলাম, তুমি যে আমাকে এত ভালোবাসো, আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? এই জন্যই তো 2 শুটকি একসঙ্গে রান্না করে রেখেছি। তো যাই হোক, আমি বুঝতে পারছিলাম যে রাতের বেলা এই খাবার নিয়ে সে একটু প্যাঙ্গা করতে পারে। তো শীত তো প্রায় বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু এই সবজি খিচুড়িটা আমি খুব মিস করব, কারণ এটাও একটা সহজ সমাধান ছিল এতদিন। তো রাতের বেলা ডাল চাল দিয়ে অনেক রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ রান্না করছি, যেন সকাল বেলাতেও আমাদের নাস্তাটা হয়ে যায়। দুপুরে যেহেতু শুধু শুটকিই রান্না করেছি, আর ফ্রিজেও আজকে কোনো মাংস রান্না করা ছিল না। এখন রাত প্রায় 10টার মতো বেজে গেছে। তো বলছিলাম যে ডিম ভাজি করে এই খিচুড়িটা খেয়ে নেই। আর দেখেন, ক্যামেরা অন থাকলে ডিম ভাজিও বেইমানি করে, ডিমটা উল্টাতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, সেই তো যাবে পেটের ভেতরেই, একভাবে গেলেই হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।